আমার পিছনে যে আটকোনা ইমারতটি দেখছেন, এটি কিন্তু কোনো জেসে ইমারত নয়। আমাদের এই প্রাচীন শহর কলকাতার সঙ্গে যার নামটি ওতপ্রোতভাবে যুক্ত, এই ইমারতের ভেতরে শায়িত আছেন তিনি। তার নাম জোব চার্নক। জোব চার্নকের যে সমাধি এখন এখানে দেখতে পাওয়া যায়, সেটি গিয়েছে বিভিন্ন সংস্কারের মধ্যে দিয়ে। তবে 1694 সালে এটি তৈরি করেন চার্নকেরই জামাই স্যার আয়ার চার্লস। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা একেবারে জোব চার্নকের চিরসজ্জার ঠিক সামনে। আর আমার পিছনে যে কালো কালো দুটো ট্যাবলেট আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোকে গ্রানাইট শিলা ভেবে একদম ভুল করবেন না। আসলে একজন জিওলজিস্ট এখানে এসেছিলেন এবং তিনি পরীক্ষা নিরীক্ষা করে বের করেন যে এই পাথরটা কোনো সাধারণ পাথর নয়। এটা আনা হয়েছিল চেন্নাই সংলগ্ন কোনো এক জায়গা থেকে, এবং ততদিন পর্যন্ত কেউ এই পাথরের সঠিক নাম না জানায় তিনি এটার নামকরণ করেন চার্নাকাইট। এমন ঐতিহাসিক সমাধিস্থলের সামনে দাঁড়িয়ে যদি 350টা বছর পিছিয়ে যাওয়া যায়, তাহলে আমরা দেখতে পাবো এই বাংলায় একটু একটু করে ঢুকছে বিদেশিরা। একদম প্রথমে পর্তুগিজরা, তারপর ডাচেরা, আর সর্বশেষ ইংরেজরা। ঐতিহাসিক পুঁথি ঘেঁটে দেখা গেছে 1658 সালে জোব চার্নক কাশিমবাজার কুঠিতে চাকরি করতেন। তার মাইনে কত ছিল জানেন? বছরে 20 পাউন্ড। 1686 সালে জোব চার্নকের কর্মস্থল হয় হুগলি জেলায়। হ্যাঁ, তিনি বদলি হয়ে ওই জেলাতে চলে যান। আর এই সময় বাংলা শাসন করছেন নবাব শায়েস্তা খান। এই শায়েস্তা খাঁ কিন্তু আবার জেসে লোক ছিলেন না, ইনি ছিলেন সম্রাট ঔরঙ্গজেবের সম্পর্কে মামা, এবং তিনি যে খাজনাটি আদায় করতেন তাতে তার বিশেষ মন ভরতো না। তাই মাঝে মধ্যে স্বাদ বদলাতে তিনি একটু ইংরেজদের ওপর হম্বিতম্বি করতেন। উদ্দেশ্য একটাই, একটু টাকা কামানো। জোব চার্নক দেখলেন যে এ তো মহা বিপদ, এ তো থেকে থেকেই বিরক্ত করে। তা এই বিরক্তি থেকে বাঁচার উপায় কি? তিনি ঠিক করলেন তিনি মাদ্রাজে তার উপরওয়ালাদের একটি চিঠি দেবেন। চিঠির উদ্দেশ্য কি না, সৈন্য সামন্ত বাড়াতে হবে, না হলে এই বিপদ থেকে মুক্তি পাওয়া সহজ হবে না। যেমন বলা তেমন কাজ। জোব চার্নক লিখে ফেললেন চিঠি, আর সেই চিঠি অনুযায়ী মাদ্রাজ থেকে আসতে লাগলো সৈন্য সামন্ত। কিন্তু তাদের আশা দেখে হুগলিতে নবাবের যে ফৌজদাররা ছিল তারা একটু ভয় পেয়ে গেল। তারা ভাবলো এ তো ঠিক বুঝছি না। তখন তারা করলো কি, এখানকার সাধারণ লোকজনকে বলে দিল, এই ইংরেজ সৈন্যদের কিচ্ছু বিক্রি করবে না। হুগলি জেলার ফৌজদারদের মতিগতি দেখে ইংরেজ সৈন্যরা গেল রেগে। তারা যাচ্ছে তাই করে তছনছ করতে লাগলো চারিদিক। আর জোব চার্নক বুঝলেন এমন অরাজকতা, এমন বিরক্তিকর পরিবেশে কাজ চালানো যাবে না। তাই তিনি সেখান থেকে পাততাড়ি গোটালেন। পাততাড়ি তো গুটোলেন, কিন্তু যাবেন কোথায়? জোব চার্নক চলে গেলেন বালেশ্বর। বালেশ্বর যাওয়ার পথেই পড়ল সুতানুটি বলে একটি জায়গা। সেখানে থাকলেনও কিছুদিন। শেষমেশ কোম্পানির জাহাজ তাদের টেনে নিয়ে চলল মাদ্রাজে। ইংরেজরা মাদ্রাজের পথে পাড়ি দিলেন বটে, কিন্তু ওদিকে ব্যাপারটা খুব একটা ভালো লাগলো না তখনকার দিল্লির নবাব ঔরঙ্গজেবের। কারণ তিনি লক্ষ্য করলেন বাংলায় এবার পর্তুগিজদের দাপট বাড়তেই থেকেছে। তখন কি করবেন? তিনি আবার ইংরেজদেরকে আদেশ দিলেন, তোমরা বাংলায় ফেরো। তার কারণ, নালে পর্তুগিজরা ঢুকে পড়বে, আর কোনো কারণ নেই। অবশেষে এলো 1690 সাল। চার্নক ফিরলেন এই বাংলারই বুকে, এবং এলেন কোথায়? কলকাতায়। লালমুখো সাহেবদের আগমন দেখতে ভিড় করে এলো স্থানীয় লোকজন। কিন্তু তারা কি কেউ একবারও ভেবেছিল যে এই ছোট্ট বিন্দু থেকে ইংরেজ তার শাসন বিস্তার করবে এই গোটা দেশে? আশা করি আপনাদের এই পর্বটা খুব ভালো লেগেছে। আমরা ফিরতে থাকবো ইতিহাসের এমনই ছেঁড়া ছেঁড়া টুকরো টুকরো পাতা নিয়ে। আর সঙ্গে থাকবেন আপনারা। কেমন লাগলো আপনাদের এই এপিসোডটা, আর আপনারা আরও কি দেখতে চান জানাতে পারেন আমাদের ইমেল আইডিতে। আর সেই সঙ্গে চোখ রাখবেন ডিডি বাংলার সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আমাদের নতুন নতুন শো আপনাদের ভালো লাগবেই।